কানাডায় আসতে চায় এরকম 100 পরিবারকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তারা কেন কানাডা যেতে চায়, তার উত্তরে তারা বলবে, মানে ম্যাক্সিমামই বলবে যে আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য কানাডা যেতে চাই। তো সন্তানের ভবিষ্যৎ কিন্তু এডুকেশন সিস্টেমের সাথে অনেকটাই জড়িত। আমি বলবো 80%ই জড়িত। আর আমরা সবাই জানি টপ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম 1 থেকে 5 এর মধ্যে অবস্থান করে। এটা জেনেই হয়তো আমরা ডিসিশন নেই যে আমার সন্তানের ভবিষ্যৎ কানাডা গেলে অনেকটা সেটেল থাক। এটা তো এই র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া। এখন আপনি ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম সম্পর্কে কতটুকু জানেন? এখানে আসলে কি করা হয়, কিভাবে পড়ানো হয় এবং কারিকুলামটা কি? এগুলো সম্পর্কে আমাদের অনেক কিছু অজানা, আমার নিজের অজানা ছিল। যাই হোক, আমি যেহেতু এখানে ক্যানাডিয়ান স্কুলে জব করছি এবং এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছি, তাই আমার অনেক কিছু জানার সুযোগ হয়েছে। সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে পারবো না। আমি জাস্ট আজকে একটি এক্সাম্পল তুলে ধরবো। এই এক্সাম্পলের ভিত্তিতে আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন এবং বাংলাদেশে বসে বসে যে চিন্তা করেন হ্যাঁ আমার সন্তান ওইখানে গিয়ে বেস্ট এডুকেশন পাবে, সেই ধারণাটা কতটুকু সত্য সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলবো, সুতরাং এখানের এডুকেশন সিস্টেমের সাথে কালচারাল যে জিনিসগুলো কানেক্টেড সেগুলো নিয়ে আমাকে কথা বলতেই হবে। আজকে আমি আসলে এরকম একটি কালচারাল কানেকশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে উদযাপন। আমি প্রথমে ভেবেছিলাম আমার ভিডিওটা শুরু করব হ্যাপি ভ্যালেন্টাইন ডে এভাবে, কিন্তু পরে চিন্তা করলাম যে আমাদের দেশে ভ্যালেন্টাইন ডে একটা ওয়েস্টার্ন কালচার, এটাকে অনেকেই অপসংস্কৃতি হিসেবে ব্যাখ্যা দিয়ে থাকে এবং এটা পালন করা উচিত না এবং এটা আমাদের কালচার নষ্ট করে ফেলছে, এরকম চিন্তা করা হয়। তাই আমি ডিসিশন নিয়েছি যে আগে আমি পুরো ভিডিওতে আলোচনা করব ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেমে এই ভ্যালেন্টাইন ডে কীভাবে উদযাপন করা হয় এবং স্কুলে কীভাবে উদযাপন করা হয়। যেহেতু এটা ওয়েস্টার্ন কালচার, ডেফিনেটলি তারা স্কুলে উদযাপন করবে, সেটা কতটা যুক্তিযুক্ত। আর আমি যেহেতু প্রথমেই বলেছি আপনি আপনার সন্তানকে এরকম পরিবেশে দিতে চান কিনা সেটা নিয়ে আগে আলোচনা করব, তারপরে আমি হয়তো বলবো ইউ আর মাই ভ্যালেন্টাইন, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এবং কতটা যুক্তিযুক্ত হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি জানি আপনারা এটা শুনে একটু অবাক হননি যে ক্যানাডিয়ান স্কুলগুলোতে ভ্যালেন্টাইন ডে পালন করা হয়, কারণ হিসেবে হয়তো বলবেন যে এটা ওদের কালচার, পালন হতেই পারে। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্যানাডিয়ান স্কুলগুলোতে কিভাবে, আমি আবার বলতেছি কিভাবে ভ্যালেন্টাইন ডে না, ভ্যালেন্টাইন মান্থ মানে পুরো ফেব্রুয়ারি মাস পালন করা হয়, সেটা শুনলে আপনি খুবই অবাক হন। আর একটা কথা বলে রাখি, ভ্যালেন্টাইন মান্থ যেভাবে পালন করা হয় সেভাবে ক্যানাডিয়ান কালচারাল এবং হিস্টোরিক্যাল যত ডে বা ইভেন্টস আছে সবগুলোই ক্যানাডিয়ান স্কুলে পালন করা হয়। সো এই কালচারাল বিষয়গুলো কীভাবে ইন্ট্রোডিউস করানো হয় স্কুলগুলোতে, সেগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমি জাস্ট ভ্যালেন্টাইন ডে অথবা ভ্যালেন্টাইন মান্থকে এক্সাম্পল হিসেবে কাজে লাগাবো। আমার এই পর্যন্ত প্রায় 30 ক্যানাডিয়ান পাবলিক স্কুলে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আর এই সবগুলো স্কুলের কারিকুলাম যেহেতু একই, সুতরাং একই সিস্টেমে এরা স্কুলগুলো পরিচালনা করে থাকে। তো ভ্যালেন্টাইন ডে যেহেতু ফেব্রুয়ারি মাসে পড়েছে, তাই স্কুলের শিক্ষকরা এবং অ্যাডমিনিস্ট্রেশন সহ যেটা করে, এই পুরো মাসকে বাচ্চাদের সামনে, মানে প্রিকের বাচ্চা থেকে গ্রেড 9-এর বাচ্চা পর্যন্ত সবাইকে একটা থিমের আওতায় নিয়ে আসে। মানে এই থিমের আন্ডারে তাদের প্ল্যান থাকে, তারা বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, ডিসকাশন, স্টোরি টেলিং, বুক কালেকশনস, বুক শেয়ারিং, বুক রিডিং, ক্রাফটিং, ড্রয়িং, পেইন্টিং এগুলো করাবে, এগুলো তারা ইন্ট্রোডিউস করে। এবং থিম থাকে একটি এই পুরো মাসটির। থিম কি? থিম হচ্ছে লাভ। আর সাইন আছে। সাইন কি? সাইন হচ্ছে হার্ট, হার্ট শেপটা হচ্ছে সাইন। তো এই পরিকল্পনা অনুযায়ী পুরো প্ল্যান ওদের রেডি থাকে যে পুরো মাসব্যাপী এই অ্যাক্টিভিটিসগুলো। এই পর্যায়ে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে রাখি, আপনাদের এটা জানা উচিত। আপনি যদি গুগলে সার্চ করেন এটা জানতে পারবেন। সেটা কি? কারিকুলাম অনুযায়ী ক্যানাডিয়ান স্কুলে গ্রেড 1 অথবা 2-তে যে বাচ্চাগুলো পড়ে সেই বাচ্চাগুলোকে অবশ্যই দুটো জিনিস শেখাতে হবে। সেই জিনিস দুটো কি? একটা হচ্ছে হোয়াট ইজ ওয়ান্ট এবং হোয়াট ইজ নিড, এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি, এই দুটো জিনিস তাদেরকে অবশ্যই শেখাতে হবে। এটা কারিকুলামের অংশ। এখন সবচেয়ে অ্যামেজিং ব্যাপারটা হলো এই যে হোয়াট ইজ নিড এবং হোয়াট ইজ ওয়ান্ট, এগুলোর পার্থক্য শেখানো হয় কোনটা কি। কারণ আমরা সবাই জানি নিড হচ্ছে যেটা আমাদের প্রয়োজন, যেটা ছাড়া আমরা বাঁচবো না, আর ওয়ান্ট হচ্ছে যেটা আমি চাই, হলেও চলবে না হলেও চলবে। এই দুটো বাচ্চাদেরকে খুব ভালো করে শেখানো হয়, মানে ইন্টারনালাইজ করানো হয়। তো অ্যামেজিং পার্টটা হলো এই গ্রেড 1 এবং 2 এর বাচ্চাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, সেটা হলো লাভ এটা ওয়ান্ট না নিড। এখন দেখেন, গ্রেড 1 এবং 2 এর বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে লাভ এটা ওয়ান্ট না নিড, বলুন তো ওরা কি উত্তর দেবে? আপনি শুনলে খুবই অবাক হবেন যে গ্রেড 1 এবং 2 এর বাচ্চারা এগুলো নিয়ে যে কী লেভেলের ডিসকাশন করে, এটা আনবিলিভেবল।
আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টও এই ধরনের ডিসকাশনে সবাই না, অনেকেই অংশগ্রহণ করতে পারবেন। আপনি হয়তো বলবেন যে এরকম কথা আপনি বলতে পারেন না। হ্যাঁ, আমি বলতে পারি, কারণ আমার বাংলাদেশে ইউনিভার্সিটি লেভেলে 7 ইয়ার্সের বেশি কাজ করার অভিজ্ঞতা আছে। সুতরাং আমি এটা বলতে পারি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু থেকে কিছু কিছু স্টুডেন্ট এটা নিয়ে আলোচনা করতে পারবে না, ওরা যে লেভেলে আলোচনা করে। তো আপনাদেরকে উদাহরণসহ বুঝিয়ে দিই। তো আমরা ক্লাসে 3জন টিচার 20 জন স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে লাভ এটা কি নিড না ওয়ান্ট। এই 20 জন স্টুডেন্টের মধ্যে 16 জনই উত্তর দিল যে লাভ হচ্ছে নিড। বাকি আছে 4 জন। এই 4 জনের মধ্যে 2 জন উত্তর দিয়েছে লাভ হচ্ছে ওয়ান্ট। বাকি 2 জন শিওর না এটা লাভ না ওয়ান্ট। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন করেছি যে এই যে যারা বলল যে লাভ হচ্ছে নিড, তারা কেন মনে করে লাভ নিড। এই সবগুলো বাচ্চা এত অ্যামেজিং ওয়েতে উত্তর দিয়েছে, আপনি বিশ্বাস করবেন না। কিছু কিছু বাচ্চা হচ্ছে সাবজেক্টিভ ওয়েতে উত্তর দিয়েছে, বলেছে যে আমি আমার প্যারেন্টসের লাভ ছাড়া বাঁচতে পারবো না, তাই আমি মনে করি লাভ হচ্ছে নিড। আর অনেকে অবজেক্টিভ ওয়েতে উত্তর দিয়েছে, বলেছে কিছু কিছু বাচ্চা হচ্ছে অবজেক্টিভ ওয়েতে উত্তর দিয়েছে, তারা বলেছে উই নিড সামওয়ান টু লাভ আস, আদারওয়াইজ হচ্ছে উই ক্যানট লিভ। এভাবে উত্তর দিয়েছে। চিন্তা করে দেখুন তারা কোন লেভেলে চিন্তা করলে এরকম চিন্তা করতে পারে। এবং এই যে লাভ যে একটা নিড, এটা স্কুলের মানে সিস্টেমে, এডুকেশন সিস্টেমে একটা বাচ্চার মনে ইন্টারনালাইজড করা হচ্ছে, মানে গেঁথে দেওয়া হচ্ছে, যেটাকে বলা হয় ইন্টারনালাইজড। এর ভালো বাংলা আমি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কোনো কিছু গেঁথে দেওয়া, মনের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে যে লাভ ইউ নিড টু লিভ। সো এটা কিন্তু এই বাচ্চা ইন্টারনালাইজ করতেছে। যাই হোক, এত বড় একটা এক্সাম্পল শেয়ার করার কারণ হলো ম্যাক্সিমাম টিচার কি করে এই ওয়ান্ট এবং নিড এর মধ্যে পার্থক্য কী এবং এগুলো বলতে কি বোঝায় এটা বোঝানোর জন্য তারা ফেব্রুয়ারি মাসকে বেছে নেয়। কেন? কারণ তারা যেন এই লাভ এই শব্দটা যে আসলে আমরা নিডের সাথে কানেক্ট করতে পারি, যে আসলে এটা আমাদের নিড, তারা যেন এই মাসে সেটা বোঝাতে পারে, কারণ এটা তাদের থিমের সাথে কানেক্টেড। আপনার কাছে কি মনে হয়? ইজন্ট ইট অ্যামেজিং? যাই হোক, আপনারা কিন্তু আমার ভিডিওর ম্যাগনেটিক পার্টে আছেন। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম টপ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে 1 থেকে 5-এর মধ্যে অবস্থান করে। মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্টেড টু নো ওয়াই, অ্যান্ড আই এম সো লাকি যে আমি জানতে পেরেছি অনেকগুলো কারণের জন্যই ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেমের অবস্থান এই 1 থেকে 5-এর মধ্যে আছে। আজকে আমি আপনাদের সাথে একটি কারণ আলোচনা করব। সেই কারণটি হলো এই ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম ক্রিয়েটিভিটি নার্চার করে, স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি নার্চার করে, যেটা আমার দেশে আপনি পাবেন না। আমাদের দেশে ক্রিয়েটিভিটি নার্চারের পরিবর্তে মুখস্থ বিদ্যা নার্চার করা হয়। একটা বাচ্চা মুখস্থ করে কত মনে রাখতে পারে সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, সেটাই নার্চার করা হয় আমাদের দেশে। আর একটা কথা বলে রাখি, এই দেশে মানে ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেমে এখনও পর্যন্ত আমি পাইনি যে কোনো ক্লাসে কোনো টিচার কোনো একটা জিনিস মুখস্থ করাচ্ছে বা রিপিটেডলি পড়াচ্ছে কোনো কিছু। তাহলে আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ওরা মনে রাখে কীভাবে, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। আজকে আমি আলোচনা করতেছি কালচারাল জিনিসগুলো ওরা ক্রিয়েটিভিটির মাধ্যমে কিভাবে তুলে ধরে। তো আমি আজ আপনাদের সাথে 5টি অ্যাক্টিভিটিস শেয়ার করব, যেই 5টি অ্যাক্টিভিটিস গত 5 দিনে আমরা ক্লাসরুমে করেছি। এবং আমি শুধু একটা ক্লাসরুম নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কিন্ডারগার্টেনের বাচ্চাদের সাথে এই 5টি অ্যাক্টিভিটিস করা। তো চলুন সেই 5টি অ্যাক্টিভিটিস জেনে নিই। তবে একটা ওয়ার্নিং আছে। ওয়ার্নিংটা হলো, আপনি যদি আমার মতো ইমোশনাল রোলার কোস্টারের অধিকারী হয়ে থাকেন, তাহলে 5 নাম্বার যেটা আছে, নাম্বার 5, সেটা শুনে কেঁদেও দিতে পারে। তো ক্লাসরুমে যে 5টি অ্যাক্টিভিটি গত 5 দিনে করানো হয়েছে, সেই 5টি অ্যাক্টিভিটি কিন্তু একটি থিমের উপর করানো হয়েছে, সেটি হলো লাভ। আর সাইন কি? সাইন হলো হার্ট শেপ। তো চলুন সেই 5টি অ্যাক্টিভিটি নিয়ে একটু আলোচনা করি, সেগুলো কিভাবে ক্রিয়েটিভ এবং কিভাবে করানো হয়েছে। একটু লিস্ট দেখে দেখি বলি, আমার জন্য সুবিধা হবে। প্রথম অ্যাক্টিভিটির জন্য, শুধু প্রথম অ্যাক্টিভিটির জন্য না, সব অ্যাক্টিভিটির জন্য টিচারকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, কারণ এটা ক্রিয়েটিভ হতে হবে। প্রত্যেকটা টিচারকে এরকম পরিশ্রম করতে হয়। তো টিচার কী করেছে, এই অ্যাক্টিভিটি দেওয়ার আগে প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছে তারা কী করতে ভালোবাসে, কী করতে ভালোবাসে। কারণ এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লেখা আই লাভ লটস অফ থিংস। তো এই লটস অফ থিংস থেকে 5টি এক্সাম্পল এখানে ব্যবহার করা হয়েছে। এবং প্রতিটি বাচ্চা আসলেই কী পছন্দ করে, এগুলো কোনো ফেক ইনফরমেশন না, যে বাচ্চা যা পছন্দ করে সেই ইনফরমেশনটাই এখানে দেওয়া হয়েছে। সুতরাং টিচারকে এটার পিছনে সময় ব্যয় করতে হচ্ছে
এবং পরিশ্রম করতে হচ্ছে এবং এক্স্যাক্টলি জানতে হচ্ছে ওই বাচ্চা এটা পছন্দ করে কিনা। এটা করলো, করার পরে কী করেছে, এই যে লাভ সাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই লাভ সাইনের মধ্যে যে লেখা আই লাভ লটস অফ থিংস, সেটা একটা A4 সাইজ পেপারে দিয়ে দেওয়া হলো। এবং তো এই যে পেপার দেখতে পাচ্ছেন, এই পেপারের মধ্যে এরকম লাভ সাইনে এই যে এই ছবিতে যা দেখতে পাচ্ছেন সেটা প্রিন্ট করে দিয়ে দেওয়া হলো। তারপরে তাদেরকে সিজার দিয়ে দেওয়া হয়েছে। সিজার দিয়ে সে এখন এটা লাভ যে শেপটা আছে এটা কাটবে। এইটার সাথে ক্রিয়েটিভিটির কোনো সম্পর্ক আছে কিনা, যে সিজার দিয়ে পেপার কাটবে? হ্যাঁ, এটা কগনিটিভ যে ডেভেলপমেন্ট আছে বাচ্চার সেটা, এবং ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়াতে, বাচ্চাকে ব্যালেন্সড রাখতে সাহায্য করে। অনেক কারণে আছে যেই কারণে বাচ্চাদেরকে এই ধরনের কিছু ক্রুশাল জিনিস শেখানো হয়। তো এটা দেওয়ার পরে সে কাটার পরের কাজ হলো, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন তার আশেপাশে কিন্তু সাদা কিছু জায়গা রয়ে গেছে, ফাঁকা জায়গা। তার কাজ হলো, এবার আমাদের ইনস্ট্রাকশন হলো, এই ফাঁকা জায়গাতে তোমার যা ইচ্ছা হয় সেই ছবি তুমি ড্র করো এবং কালার করো। তাদেরকে ক্রেয়ন দেওয়া হলো, পেন্সিল দেওয়া হলো, যেভাবে ইচ্ছা সেভাবে তারা এখানে ড্র করবে এবং কালার করবে। কালার করার পরে এটা টিচারকে জমা দেবে। তার এই যে একটা আইডিয়া হলো, হ্যাঁ এরকম লাভ শেপের মধ্যে অনেক কিছু লেখা যায়, যেটা আমি পছন্দ করি সেটা কালার করা যায়, এটাই কিন্তু ক্রিয়েটিভিটি। আমি জানি না আপনি ক্রিয়েটিভিটি বলতে কী বুঝান। এগুলো কিন্তু ছোট ছোট ক্রিয়েটিভিটি একটা বাচ্চাকে বড় পর্যায়ে নিয়ে যায়। যাই হোক, তারপরে টিচার এগুলো নিয়ে প্রত্যেকটা বাচ্চার জন্য একটা একটা করে পুরো ক্লাসে সবার ভালো লাগার জিনিসগুলো পড়ে শোনালাম। যেমন ধরেন, আই অ্যাম রিভু, আই লাভ দিস, আই লাভ দ্যাট, আই লাভ দিস, সব বলে দিল এবং সব বাচ্চারা সেটা জানলো। এতে করে দুটো কাজ হলো, এক সোশ্যাল স্কিল বাড়লো। কীভাবে? টিচার হিসেবে আমি কিন্তু জানি আমার কোন বাচ্চা কী পছন্দ করে। আর স্টুডেন্ট যেহেতু 15-20 জনের মতো, এক স্টুডেন্ট আরেক স্টুডেন্ট যেহেতু তার ক্লাসমেট, সে কিন্তু জানে যে তার ফ্রেন্ড কী পছন্দ করে, কী পছন্দ করে না, তার ক্লাসমেট কী পছন্দ করে সবচেয়ে বেশি, তার ফেভারিট জিনিসগুলো কী। এটা সোশ্যাল স্কিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হলো কমিউনিকেশন স্কিল। আই লাভ দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় এবং সেগুলো শেয়ার করতে হয়, কীভাবে বলতে হয়, সেগুলো তারা শিখলো। ইজন্ট ইট ক্রিয়েটিভ? আমার কাছে অনেক ক্রিয়েটিভ মনে হয়েছে। যাই হোক, দ্বিতীয় অ্যাক্টিভিটিতে যাব। দ্বিতীয় অ্যাক্টিভিটি দুটো। একটি হলো, এখানে ছবি দেখতে পাচ্ছেন, হ্যাঁ হার্ট শেপ। এই হার্ট শেপের মধ্যে আপনি দেখেন যে আঁকা বাঁকা কিছু লাইন আছে, মানে এটাকে কার্ভ লাইন্স আছে। এই কার্ভ লাইনগুলো কিন্তু আপনার ডট লাইন্স। সে কী করবে, বাচ্চা পেন্সিল দিয়ে, কলম দেখাচ্ছে, আমার পেন্সিলই দেখানো উচিত, পেন্সিল দিয়ে সে এগুলো এই লাইন আঁকবে। কারণ কিন্ডারগার্টেনের বাচ্চা তো, বাচ্চাদেরকে লেখা শেখানো হচ্ছে, এই বি এগুলো কীভাবে লিখতে হয়, তারপরে পড়তে হয়, এগুলো শেখানো হচ্ছে। সুতরাং সে কার্ভ লাইন ড্র করতে পারে কিনা, তারপরে স্ট্রেট লাইন ড্র করতে পারে কিনা, সেটা তাকে শেখানো হচ্ছে, কলম ধরে শেখানো হচ্ছে, সত্যি কথা। তো এই কার্ভ লাইনগুলো সে যেটাকে ডট ফিল করার পরে সে কালার করবে। এটা সে যে কোনো কালার করতে পারে, রেইনবো কালার হতে পারে, কোনো প্যাটার্ন মেনটেন করে হতে পারে, যেমন সাদা কালো সাদা কালো সাদা কালো প্যাটার্ন শেখানো হয়। তো এইখানে কিন্তু তার ক্রিয়েটিভিটি, যে হ্যাঁ একটা লাভ শেপের মধ্যে আমি এরকম সুন্দর ডিজাইন করতে পারি, কালার করতে পারি, তার ইমাজিনেশন যে কালারফুল করে দেওয়া, এটা কিন্তু এখানে সে এই অ্যাক্টিভিটির মাধ্যমে শেখানো হলো। তো এই অ্যাক্টিভিটির সাথে ওই দিন, মানে এটা মানডে চলতেছে, তো মানডেতে আমরা আরেকটি অ্যাক্টিভিটি করিয়েছি, সেটার ছবি এখানে নেই। সেটি হলো যে আমরা অনেক সময় বলি না, যে মনে করেন আমি বাচ্চাকে ভাওয়েল শেখাচ্ছি, এখনও ভাওয়েল আইডেন্টিফাই করা শেখানোর জন্য আমি কি করলাম, এই পেপারের মধ্যে কিছু কনসোনেন্ট সাউন্ডস দিয়েছি, কিছু ভাওয়েল সাউন্ডস বা লেটার দিয়েছি। দেওয়ার পরে বলেছি শুধু ভাওয়েল সাউন্ডগুলো তুমি কী করো, আমরা নর্মালি বলি যে গোল করে দাগ দাও, সার্কেল করো, সার্কেল করো, সার্কেল করো। সবসময় সার্কেল করতে হবে কেন? তো টিচার কী করেছে, বলেছে এইবার তোমরা সার্কেল করবা না, তুমি যেটা ভাওয়েল সেটাকে তোমরা হার্ট শেপ করবা। এ হচ্ছে ভাওয়েল, সুতরাং এটা হার্ট শেপ করে আমি এটাকে আইডেন্টিফাই করব। ইজন্ট ইট ক্রিয়েটিভ? যে হ্যাঁ সবসময় গোল করতে হবে এবং টিক চিহ্ন দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতার তো দরকার নেই। আমরা অনেকভাবে একটা বিষয় সম্পর্কে চিন্তা করতে পারি, সেটা কিন্তু এখানে এই অ্যাক্টিভিটির মাধ্যমে চলে আসছে। সো আমার 2 নম্বর অ্যাক্টিভিটি ব্যাখ্যা করা শেষ। চলো 3 নম্বর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করি। 3 নম্বর অ্যাক্টিভিটি হচ্ছে আনবিলিভেবল। কারণ 3 নম্বর অ্যাক্টিভিটিতে আমরা করিয়েছি সায়েন্স এক্সপেরিমেন্ট। চিন্তা করেন, কিন্ডারগার্টেনের বাচ্চাদের সায়েন্স এক্সপেরিমেন্ট করে দেখানো হচ্ছে। Isn't it amazing? I should not say amazing, it's unbelievable. তো কিন্ডারগার্টেনের বাচ্চাদেরকে কিন্তু এটা করা হচ্ছে। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে কিন্তু একটা জার দেখতে পাচ্ছেন এবং সাথে একটা হার্ট শেপ দেখতে পাচ্ছেন, তাই না? এই হার্ট শেপটা হচ্ছে মেটালের একটা স্টিকের মধ্যে, যেটা ব্যান্ড করা যায়, এরকম একটা স্টিকের মধ্যে প্রথমে হার্ট শেপ করে নেওয়া হয়েছে, তারপরে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে। তো এক্সপেরিমেন্টটা নিয়ে ব্যাখ্যা করি। এক্সপেরিমেন্ট
এর জন্য আমরা প্রথমে গরম পানি নিলাম। বাচ্চারা খুবই এক্সাইটেড। বাচ্চাদেরকে বলা হচ্ছে আমরা সায়েন্স এক্সপেরিমেন্ট করব। তো সবাই জিজ্ঞেস করছে কী করবো, তারা মনোযোগ দিয়ে কার্পেটে বসে আছে, আমরা করতেছি। সেটা হলো প্রথমে গরম পানি নিলাম। জিজ্ঞেস করা হলো কেন গরম পানি নিলেন আপনারা, সেই বাচ্চারা জিজ্ঞেস করছে। এই গরম পানির মধ্যে এবার বোরাক্স নামে একটা উপাদান আছে বা পদার্থ বলে, এই পদার্থ দিয়ে দেওয়া হলো। এইবার বাচ্চারা খুবই কিউরিয়াস যে কী হবে। বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ, এটা কিন্তু নর্মাল পানি না, এর মধ্যে বোরাক্স অ্যাড করা হয়েছে। তাহলে এইবার প্রশ্ন তোমাদের কাছে আমাদের যে এটা বলো তো কী হবে, কারণ আমরা 24 ঘন্টা এইভাবে এই হার্ট শেপটা এই বোরেক্স মিশ্রিত পানির মধ্যে ডুবিয়ে রাখবো। বলো তো 24 ঘন্টা পরে কি হবে? এক একজন এক এক উত্তর দিয়েছে। কেউ বলেছে এটা আইস হয়ে যাবে, কেউ বলেছে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কেউ বলেছে যে এটা খুবই হার্ড হয়ে যাবে, কেউ বলেছে এটা বিগার হয়ে যাবে, কেউ বলেছে এটা খুবই শর্ট হয়ে যাবে। হ্যাঁ, এ ধরনের অনেক কথা বলেছে। এই যে আপনি একটা কিউরিসিটি সৃষ্টি করে দিলেন বাচ্চাদের মনে, নোবডি ক্যান স্টপ দ্যাট ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেটিভ পাওয়ার। এবং একটা বাচ্চা স্কুলে কিন্ডারগার্টেন থেকে শিখতেছে যে কীভাবে হাইপোথেটিক্যাল চিন্তাভাবনা করতে হয়, যে এটা হতে পারে, ওটা হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে। এবং কী পরিমাণ কিউরিয়াস ছিল এই সায়েন্স এক্সপেরিমেন্টস নিয়ে আমি আপনাদেরকে বলি। তো এটা করার পরে আমরা কী করলাম, একটা উঁচু আলমারির উপরে এটা রেখে দিলাম। একটু পরে পরেই বাচ্চারা দেখতেছে। এটা আমরা করেছিলাম 10:30টার দিকে, আর ওদের ছুটি হচ্ছে 11:15টায়। আচ্ছা, এটা কী হতে পারে, ওইটা কী হতে পারে, আমরা কালকে এসে কী দেখবো, একজন একজনের সাথে আলোচনা করতেছে। এই যে ক্রিয়েটিভিটি এবং কিউরিসিটির একটা কী বলবো বিস্তার যে ঘটিয়ে দেওয়া হলো, মানে দিস ইজ আনবিলিভ, দিস ইজ এডুকেশন, দিস ইজ দ্য বিউটি অফ এডুকেশন। যাই হোক, পরের দিনের ঘটনাটা বলি। পরের দিন সকালে এসে সবার দৃষ্টি ওই আলমারিতে। কী হয়েছে আসলে দূর থেকে কিছুই বোঝা যাচ্ছিল না কী হয়েছে। আই ওয়াজ অলসো কিউরিয়াস, কারণ আমি এক্সপেরিমেন্ট আমার লাইফে কখনো করিনি। সুতরাং আমিও কিউরিয়াস ছিলাম কী হবে, কী হবে না হবে। বলুন তো কী হয়েছে? একটু ক্লু পাওয়া যাচ্ছে যে এই শেপের মধ্যে কিছু একটা ঘটেছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। যাই হোক, একটা কিছু হয়েছে যেটা আমি শেয়ার করতে চাচ্ছি না। কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি 4 নাম্বারে চলে যাব। 4 নাম্বারটা যে কি যে সুন্দর, এবং এটা যে ভালোবাসার সাথে কীভাবে কানেক্টেড, এটা এত সুন্দরভাবে উপস্থাপন করা হয় সেটা আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না। যাই হোক, 4 নাম্বারটা নিয়ে আলোচনা করি। আমি ভিডিও শেয়ার করব এবং ছবি শেয়ার করব। বাচ্চাদেরকে একটা ক্রাফটিং আইডিয়া দেওয়া হবে, সেটা হচ্ছে মেইল বক্স। মেইল বক্স হচ্ছে আমরা যেটাকে বলি যে চিঠি যেখানে জমা হবে এসে, সেটা তো আমরা মেইল বক্স বলি। সেটা ওদেরকে বানাতে দেওয়া হবে। তো সেটার জন্য সব বাচ্চাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্যারেন্টসদেরকেও, যে কোনো খালি টিস্যুর বক্স পেলে সেটা যেন তারা স্কুলে নিয়ে আসে। বাচ্চাদেরকে বলে দেওয়া হয়েছে। তো সবার তাদের নিজেদের একটা করে খালি টিস্যুর বক্স নিয়ে আসছে। এইবার কিন্ডারগার্টেন, এটা আমি 2টো ক্লাসরুমে করেছি। একটা হচ্ছে কিন্ডারগার্টেনে, একটা হচ্ছে গ্রেড 1-এ। তো কিন্ডারগার্টেনের বাচ্চারা কী করেছে, অ্যাক্রিলিক পেইন্টিংয়ের কালার দিয়ে দেওয়া হয়েছে ওদেরকে। ওরা এটা ড্র করেছে যে যেভাবে পেরেছে। আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি। আর কিন্ডারগার্টেনের বাচ্চাদের ওদেরকে বিভিন্ন স্টিকার দিয়ে দেওয়া হয়েছে এবং রিবনস দেওয়া হয়েছে, স্টিকার দেওয়া হয়েছে, মানে গ্লু দেওয়া হয়েছে। ওরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারে। তাদের নিজস্ব কোনো নাই, কী বলে, নিয়ম নাই যে তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, কোনো ইনস্ট্রাকশন নাই। ডু ইউর ওন, শো ইউর ক্রিয়েটিভিটি। যে যেভাবে পেরেছে কালার করেছে, যে যেভাবে পেরেছে বক্স ডিজাইন করেছে। এখানে ভিডিও এবং ছবিতে দেখতে পাচ্ছে। এখন এটা করলো কেন, সেটা হচ্ছে আমি ক্রিয়েটিভিটির এই অংশতে গেলো, মানে এক একজন এক এক রকম আইডিয়া নিয়ে। দেখেন আমি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সবগুলোতে এক এক রকম আইডিয়া নিয়ে করা আছে। এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। সবাইকে একই রকম চিন্তা করতে হবে না, করায় না একই রকম চিন্তা, সেটার আলোচনা এখানে আছে। তবে এটার ইন্টারেস্টিং পার্ট হলো, আমি গত বছর একটা শেয়ার করছি। গত বছর এরকম মেল বক্স সবাই ক্লাসরুমে রাখবে এবং 14ই ফেব্রুয়ারি যেদিন ভ্যালেন্টাইন ডে, সেদিন সবাই তার ক্লাসমেটদের জন্য, টিচারেরও একটা আছে, টিচারের জন্য একটা করে চিঠি নিয়ে আসবে খামে করে, এবং সেটা ওই যে মেল বক্স বানিয়েছে সেটাতে জমা দেবে। এবং গত বছর যে চিঠিগুলো করেছিলাম সেগুলোর থেকে কিছু কিছু মনে আছে, সেটা বলি। একজন লিখেছে যে আমার ক্লাস ফ্রেন্ড উমুককে আমি অনেক পছন্দ করি। কেন? কারণ সে আমার সাথে টয়েস শেয়ার করে, খেলনা শেয়ার করে করে আমরা খেলতে পারি। সে আমাকে তার সাথে হচ্ছে খেলতে নেয়। তারপরে হচ্ছে আমি তাকে অনেক পছন্দ করি কারণ আমরা দুজনে একই বই পড়তে পছন্দ করি। তারপরে এ ধরনের বিভিন্ন কথা। আর টিচার, সো টিচারের মেল বক্সে আসছিল যে ইউ আর দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড, ইউ আর লাইক মাই মাদার, আই লাভ ইউ সো মাচ। এরকম অসংখ্য চিঠি, যতগুলো বাচ্চা আছে সবাই একজন আরেকজনকে এই চিঠিগুলো দিচ্ছে। সো
হোয়াট ডু ইউ মিন বাই লাভ? যাই হোক, আমরা লাস্ট অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো, যেটার জন্য আমি ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনি যদি আমার মতো অনেক ইমোশনাল হয়ে থাকেন তাহলে এটা শুনে কেঁদেও দিতে পারেন। যাই হোক, আমি হয়তো এক্সাজাইট করেছি। অ্যাক্টিভিটিটা কি সেটা শেয়ার করি। আমি একটা ভিডিও শেয়ার করবো, এটার ভিডিও নিয়েছি আমি এবং 5 ছবি। তো আমি এটা দেখাচ্ছি, আমি এটা হয়তো আপনাদের এখানে উল্টা দেখাতে পারে। হ্যাঁ, উল্টাই দেখাচ্ছে। আমি একটু পড়ে শোনাচ্ছি। আই লাভ ইউ, এখানে একটা হার্ট শেপ দেওয়া আছে, 2 পিসেস। আই লাভ ইউ 2 পিসেস। ক্রিয়েটিভিটিটা কোথায় সেটা বলি। ক্রিয়েটিভিটিটা হলো এটা দেওয়ার পরে এই যে হার্ট শেপটা আছে এটা তাদেরকে ফিল করতে হবে। কীভাবে? এরকম বাচ্চাদেরকে এরকম মনে করেন 3 কালারের কাগজ দিয়ে দেওয়া হলো, যেখানে কোনো কিছুই লেখা না। এখানে অনেক কিছু লেখা, এগুলো আমার স্টিকি নোট। তো এইগুলো সে কী করবে? এরকম ছিঁড়বে, যেহেতু আই লাভ ইউ টু দ্য পিসেস, ছিঁড়ে ছিঁড়ে এরকম একটা একটা করে লাগাবে। লাগিয়ে এই পুরো হার্ট শেপটা কী করবে? ভরে ফেলবে। দেখছেন? এরকম পুরো হার্ট শেপ ভরে ফেলবে বিভিন্ন কালারের। ইজন্ট ইট ক্রিয়েটিভ? ইজন্ট ইট সো অ্যামেজিং? আমি যদি কাউকে বলতে চাই আই লাভ ইউ টু পিসেস, এর চেয়ে ভালোভাবে একটা বাচ্চাকে আপনি কীভাবে শেখাবেন? এর চেয়ে ক্রিয়েটিভ ওয়েতে কীভাবে শেখাবেন? এটা বড়োদেরকেও শেখানোর মতো একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। কারণ আমি শিখতে অনেক বেশি পছন্দ করি, যে কোনো নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। যাই হোক, এই অ্যাক্টিভিটির মূল কথায় আসি। আমার কাছে এই অ্যাক্টিভিটি কেন এত হার্ট টাচিং মনে হয়েছে, বা আমি আপনাদেরকে কেন ওয়ার্নিং দিয়েছি আপনি কেঁদেও দিতে পারেন সেটা। এই সবগুলো সে একটা বাচ্চা ফিল আপ করবে, পুরো হার্ট শেপ যে কালার সে চায়, যে 3-4টা কালার দিয়েছে, সে যদি অন্য কালারও চায় সেটা ফিল আপ করবে। করে এইভাবে ব্যান্ড করে সে যখন ক্লাসরুম থেকে আজকে বের হবে, তার প্যারেন্টস বা যে তাকে নিতে আসবে, প্যারেন্টসরাই নিতে আসবে তাকে এটা দিবে। এখন আপনি চিন্তা করেন, আপনি এই ক্লাসের একজনের বাবা অথবা মা, প্যারেন্ট, আপনার বাচ্চা যখন এরকম একটা জিনিস দিবে, এত ক্রিয়েটিভ, এবং আপনি যখন পড়বেন আই লাভ ইউ টু দ্য পিসেস, ডেফিনেটলি ইউ উইল বি ক্রাই। ডেফিনেটলি আপনার হার্ট ভালোবাসায় কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। অ্যান্ড ইউ উইল বি জাস্ট থিঙ্কিং দ্যাট আই এম দ্য বেস্ট প্যারেন্ট ইন দিস ওয়ার্ল্ড। সো ইজন্ট ইট লাইক, আই ডোন্ট নো আপনার কাছে এটা কেমন লেগেছে, আমার কাছে মনে হচ্ছে অসাধারণ। তো এইভাবে যদি আপনি বাচ্চাকে ভ্যালেন্টাইন ডে থিম শেখান, ভালোবাসাকে শেখান, এই বাচ্চা কখনোই ভুলবে না। এবং এই তো কিন্ডারগার্টেনের বাচ্চা এবং যারা 9th গ্রেডে আছে, আমি কিন্ডারগার্টেন থেকে 9th গ্রেড কেন বলতেছি, কারণ এই লেভেল পর্যন্তই আমার কাজ করার সুযোগ হয়েছে, তাই আমি এর উপরে যাচ্ছি না। তো এদেরকে শুধু এটা শেখানো হয় না, আরেকটা প্রশ্ন ওদেরকে করা হয় যে হোয়াট ইজ লাভ, হু ইজ ইউর ভ্যালেন্টাইন, অর হোয়াট ইজ ইউর ভ্যালেন্টাইন। তো হু ইজ ইউর ভ্যালেন্টাইন কেউ বলে মাই প্যারেন্টস, অথবা কেউ বলে মাই মাদার, কেউ বলে গ্র্যান্ডমা, কেউ বলে মাই ফ্যাট ডগ অথবা ফ্যাট ক্যাট, অথবা কেউ বলে মাই প্ল্যান্টস আই এম গ্রোয়িং দ্যাম, অথবা কেউ বলে মাই টিচার। দিজ আর অ্যামেজিং। আরেকটা ব্যাপার হলো হোয়াট ডু ইউ মিন বাই ভ্যালেন্টাইন? ভ্যালেন্টাইন মিনস হোয়াট? এদেরকে এত সুন্দর করে শেখানো হয়। ভ্যালেন্টাইন মিনস টু লাভ সামথিং অর সামওয়ান। সামথিং বলতে কীরকম? ওদেরকে শেখানো হয় এই যে ক্লাসরুমে অনেক জিনিসপত্র আমাদের আছে, এগুলো আমরা জাস্ট এলোমেলোভাবে ব্যবহার করব না, কোনো কিছু নষ্ট করব না। ওয়াই? বিকজ উই লাভ দ্যাম, দিস থিংস বিলং টু আস। এগুলো আমাদেরকে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে। ছোট বড় সব জিনিস ওদেরকে ভালোবাসতে শেখানো হয়। সো এর চেয়ে আর কীভাবে একজনকে আপনি ভালোবাসা শেখাবেন বা ভ্যালেন্টাইন ডে তাদের সামনে তুলে ধরবেন? আমার মনে হয় এর চেয়ে ভালো কোনো উপায় নাই। সো এই জন্য মনে হয় ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম 1 থেকে 5-এর মধ্যে অবস্থান করে। আর প্যারেন্টস হিসেবে আপনার এখন সুবিধা হবে ডিসিশন নিতে যে হ্যাঁ, আমি এই ধরনের সিস্টেমে আমার বাচ্চাকে পড়াতে চাই। আর আপনি যদি মনে করেন যে না, যেখানে ভ্যালেন্টাইন ডে উদযাপন করানো শেখানো হয় সেখানে আমি আমার বাচ্চাকে পড়াতে চাই না, ইটস আপ টু ইউ। আর যেহেতু আমি এক্সপ্লেন করে ফেলেছি, আমার মনে হয় আমি সব পজিটিভ জিনিস এক্সপ্লেন করেছি, ডেফিনেটলি আমি বলবো ইউ আর মাই ভ্যালেন্টাইন, ইউ ভিউয়ার্স আর মাই ভ্যালেন্টাইন। কারণ আমি যখন ভিডিও শেয়ার করি আপনারা বিভিন্ন কমেন্ট করেন, অনেক ভালো ভালো কমেন্ট করেন, আমার শুনে আমি পড়ে এত ভালো লাগে। I really love you. Thank you so much for watching my videos and sharing. Thank you. And happy Valentine's Day.